সুরেশ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর চাকরির জন্য খোঁজ করছিল। ঠিক সেই সময় তার কাছে একটা চাকরির প্রস্তাব আসে। হ্যালো, আমি কি সুরেশ বাবুর সাথে কথা বলছি? ইয়েস স্যার। আমি একটি কনস্ট্রাকশন কোম্পানি থেকে বলছিলাম। আপনার প্রোফাইল আমাদের ভালো লেগেছে। আপনি কি আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক আছেন? হ্যাঁ স্যার, কাজটি করতে আমি ইচ্ছুক আছি। আমি তো আপনাদের ফোন কলের জন্য ওয়েট করছিলাম। সুরেশ চাকরির জন্য রাজি হয়ে যায় এবং পরের দিনই কলকাতার জন্য রওনা হয়ে যায়। সুরেশ কোম্পানিতে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে। এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন? আসুন আসুন ইয়াং ম্যান, আপনার জন্য এই অপেক্ষা করছিলাম। দেখুন, নিমতলা শ্মশানের কিছুটা অংশ আমরা কিনে নিয়েছি, যেখানে মাল্টি ন্যাশনাল কোম্পানি খুলতে চলেছি। কাজটা যদিও খুব চ্যালেঞ্জিং, কিন্তু আপনার প্রোফাইল পড়ে যেটা জানতে পেরেছি যে আপনি চ্যালেঞ্জিং কাজ করতে বেশি পছন্দ করেন। এর জন্যই আপনাকে সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ স্যার, আমি চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি। সুরেশ কাজের জায়গা দেখতে বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে জানতে পারে যে তাকে রাতে ওখানেই থাকতে হবে। রাতে থাকার জন্য তাহলে আমার এখানেই ব্যবস্থা করা হয়েছে? কোনো অসুবিধা নেই, আমি তো একা মানুষ, যেখানে খুশি থাকতে পারি। সুরেশ খাওয়া দাওয়া করে সমস্ত কাজের জায়গাটা ঘুরে দেখতে শুরু করলো। সুরেশ সন্ধে হতে না হতেই বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাচ্ছিল। সুরেশ ছাড়াও আরও কতকগুলো লেবার রইল তার সাথে থাকার জন্য। জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না, কোনো সমস্যা আছে? আরে স্যার, এটা কি কোনো সাধারণ জায়গা ভাবছেন? এটা শ্মশান ঘাট, বুঝেছেন? জানি না কোম্পানির এই জায়গাটা কি ভালো লেগেছে, তাই মাল্টি ন্যাশনাল কোম্পানিটা এখানেই করতে হলো। আরে, এতে ভয় খাওয়ার কি আছে? এত ভয় পাওয়ার কিছু নেই। যার কপালে যা আছে তাই হবে, তার বাইরে কিছু হবে না, বুঝেছো? সবই বুঝতে পারছি স্যার, আপনি খুব সাহসী মনের মানুষ। আমার তো এই এলাকাটার নামটা শুনলেই ভয় লাগে, কিন্তু কি করব, পাপি পেটের কারণে এখানে কাজ করতে হয়। সুরেশ এবং রাজু একই রুমে থাকে এবং পাশের রুমে আরও 4-5 লেবার তারা একসাথে থাকে। আমার চোখে যে একটুও ঘুম আসছে না, কি যে করি। ফাঁক দিয়ে একটু ঘুরে আসি, দেখি তো এই জায়গাটাকে নিয়ে মানুষ কেন এত ভয় পায়। এই বলে সুরেশ ফাঁক দিয়ে বেরিয়ে গেল এবং একটি রুম থেকে সে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেল। সে অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে সে কাউকে দেখতে পেল না। সুরেশ সেখান থেকে সরাসরি লেবারদের রুমে যায়। এখানে তো সব কিছু ঠিকঠাক আছে, লেবাররা তো ঘুমাচ্ছে, তাহলে কার কান্নার শব্দ আসছিল ভেসে? লেবারদের রুম থেকে বের হতেই সে একটি কালো বিড়াল দেখতে পেল এবং বিড়ালটি দৌড়ে গিয়ে একটি গাছে উঠে পড়ল। সুরেশ বিড়ালটির সাথে সাথে সেখানে একটি মেয়েকেও দেখতে পেল গাছের উপরে, এবং দেখতে দেখতেই বিড়ালটি এবং মেয়েটি ওখান থেকে উধাও হয়ে যায়। সুরেশ এসব দেখে সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে কী করবে। সুরেশ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন রাজুকে সে সব কিছু খুলে বলে। স্যার, আমি এখানে আর থাকবো না, এখানে থাকলে আমার হার্ট ফেল হয়ে যাবে। আরে ভাই, এত ভয় পাওয়ার কি আছে, আমি আছি তো তোমার সাথে। পরের দিন সুরেশ সাইটে গিয়ে দেখতে পেল বীরজু নামে একটি লেবারকে গত রাতে কে যেন নির্মমভাবে হত্যা করে গেছে। স্যার, এটাকে কি আপনি কোনো সাধারণ মৃত্যু ভাবছেন? এখানকার লোকেরা ঠিকই বলে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, এখানে কাজ না করাই ভালো। এখানে পুরনো লেবারদের মুখ থেকে শুনেছি এখানে ভয়ঙ্কর প্রেতরা ঘুরে বেড়ায়। চলুন স্যার, এখান থেকে পালিয়ে যাই। আপনি বাঁচলে বাপের নাম, বেঁচে থাকলে অনেক কাজ পাবো। যার ইচ্ছা যায় সে চলে যেতে পারে, আমি এখান থেকে যাব না। তাছাড়া আমি ভূত পেতে বিশ্বাস করি না। সুরেশ এবং লেবাররা সকলে মিলে বীরজুর মৃতদেহের সৎকার্য করে। বীরজুর শেষ কার্য হতে না হতেই সমস্ত লেবার সুরেশের কাছে এসে অভিযোগ করে। দেখুন স্যার, এরকম ভয়ানক জায়গায় কাজ করার থেকে না করা ভালো। কাল সকাল হতে না হতেই আমরা এখান থেকে সকলে মিলে চলে যাব। রাত বাড়ার সাথে সাথে সুরেশের মনে হতে লাগলো তাকে যেন তার নাম ধরে কেউ যেন ডাকছে। সে তাই ফাঁকের দিকে একটু বেরিয়ে দেখতে গেল। কিছুক্ষণ পর সে বুঝতে পারলো তার পিছনে যেন কেউ আসছে। সুরেশ হাঁটতে হাঁটতে বীরজুর অন্তিম সংস্কার করা হয়েছিল যেই স্থানে, সেই স্থানে গিয়ে হাজির হলো। সুরেশ দেখতে পেল চারিদিকে প্রেতাত্মারা তাকে ঘিরে ফেলেছে। সুরেশ তার জীবন বাঁচাতে প্রাণপণ দৌড় দিল এবং রুমে গিয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে রাজু দেখতে পেল সুরেশ মেঝেতে পড়ে আছে। স্যার, মেঝেতে শুয়ে আপনি কি করছেন? উঠুন। ভাই রাজু, তুমি ঠিকই বলেছিলে, ভূত প্রেত বলে কিছু হয়, আমাদেরকে কিছু একটা করতেই হবে।
যে কোনো উপায়ে আমাদের দুজনকে এখান থেকে চলে যেতেই হবে, না হলে কাল ছুটির দিন তুমি আমি একাই থাকবো এই এলাকাতে। স্যার, লেবাররা বলে দিয়েছে কালকে সবাই এখানেই থাকবে, কেউ বাড়ি যাবে না। আমি যখন ভয় পাচ্ছি না, সেখানে আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভাই রাজু, তুমি বুঝতে পারছো না এখানে থাকাটা কতটা ভয়ঙ্কর। তুমি জানো না কাল রাতে আমার সাথে কি ঘটেছে। আমি যে কিভাবে নিজেকে বাঁচিয়েছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। সুরেশের সাথে ঘটে যাওয়া গত রাতের সমস্ত ঘটনা রাজুকে খুলে বলল। রাজু ভয়ে বলতে শুরু করলো। তো স্যার, যে থাকছে থাকুক, চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই। এই বলে তারা পালাতে শুরু করে, কিন্তু বাইরে গিয়ে দেখে সমস্ত লেবার তাদেরকে ঘিরে ফেলে চারদিক থেকে। স্যার, আপনারা এখান থেকে যেতে পারবেন না। আরে ভাই, আমরা তো যাবই, তোমাদের থেকে মরতে ইচ্ছা করলে মরতে পারো। মৃত মানুষ কতবার মরবে? আমরা তো কবেই মরে গেছি। এখন তোমাদের মরার পালা, বুঝেছো? তারা হাসতে হাসতে ভয়ঙ্কর প্রেতে রূপান্তরিত হয়ে যায়। আরে, আমাদের লেবাররা কোথায় গেল? আরে, লেবারদের আমরা কালকেই মেরে ফেলেছি। এই জায়গাটা আমাদের, তোমরা কখনোই এই জায়গা আমাদের থেকে ছিনে নিতে পারবে না। সমস্ত প্রেতাত্মারা সুরেশ এবং রাজুকে চারদিক থেকে ঘিরে নেয়। প্রেতাত্মারা সবাই মিলে রাজুর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সকলে মিলে রাজুকে নৃশংসভাবে হত্যা করে। আজ এই ভয়ঙ্কর প্রেতদের হাতে মরণ নিশ্চিত, কিন্তু এত সহজে আমি হার মানব না। সুরেশ এ কথা ভাবতে ভাবতে তার রুমের দিকে এক নিঃশ্বাসে দৌড়ে যেতে শুরু করলো। রুমের মধ্যে থাকা একটি শিবলিঙ্গ সে হাতে নিয়ে প্রেতগুলোর দিকে আগিয়ে এলো। প্রেতের দল তা দেখে তারা আর আগালো না। জয় মহাকাল, তোমরা আমার আর কিচ্ছু করতে পারবে না। প্রেতদের রাজা এখন আমার হাতে। জয় মহাকাল। এই বলে সুরেশ সেখান থেকে পালিয়ে যায় এবং ম্যানেজারকে সমস্ত ঘটনা খুলে বলে। সুরেশের সম্মুখে সমস্ত বৃত্তান্ত শুনে কোম্পানি ওই জায়গাটাকে ছেড়ে দেয়, যেটা পুনরায় শ্মশানে রূপান্তরিত হয়ে যায়।